আমরা সবাই জানি নাইট্রোজেন হল জীবনের অন্যতম মূল উপাদান, তবে এর পুরো চক্রটা আসলে প্রকৃতির বুকে বেজে চলা এক জটিল আর অসাধারণ সিম্ফনির মতো। তো চলুন আজ এই সিম্ফনির গভীরে গিয়ে এর সুরগুলো শোনার চেষ্টা করি। ভাবা যায় আমরা যে বাতাসে শ্বাস নিই তার প্রায় ৭৮% হচ্ছে নাইট্রোজেন গ্যাস, মানে আমরা আক্ষরিক অর্থেই নাইট্রোজেনের এক বিশাল সাগরে ডুবে আছি। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এত প্রাচুর্য থাকা সত্ত্বেও এই নাইট্রোজেন বেশিরভাগ জীবের জন্য প্রায় কোনো কাজেই আসে না, কারণ বাতাসে এটা এমন এক অবস্থায় থাকে যা সরাসরি ব্যবহার করা যায় না। এই যে এত নাইট্রোজেন কিন্তু ব্যবহারের উপায় নেই, এখানেই তো লুকিয়ে আছে আসল বৈপরীত্যটা। জীবজগতে নাইট্রোজেন ব্যবহার করতে হলে সবার আগে একে ব্যবহারযোগ্য রূপে আনতে হয়, যাকে বলে নাইট্রোজেন ফিক্সেশন বা সংবন্ধন। চলুন এই ব্যাপারটা একটু সহজ করে বুঝি। আচ্ছা, নাইট্রোজেন এত জরুরি কেন? কারণ এটা ছাড়া জীবনের মূল কাঠামোই তৈরি হতো না। আমাদের শরীরের অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, গাছের সবুজ ক্লোরোফিল, এমনকি আমাদের ডিএনএ পর্যন্ত সবকিছুর গাঠনিক উপাদানই হল এই নাইট্রোজেন। তাহলে প্রকৃতি এই বিশাল সমস্যাটা কিভাবে সমাধান করে? এর সমাধান লুকিয়ে আছে আমাদের কিছু অদৃশ্য আণুবীক্ষণিক বন্ধুর হাতে। ওরাই কিন্তু এই কঠিন কাজটা করে দেয়। এই যে প্রক্রিয়াটা, মানে বাতাস থেকে নাইট্রোজেনকে ব্যবহারযোগ্য অ্যামোনিয়াতে বদলে ফেলার কাজ, একেই বলা হয় জৈব নাইট্রোজেন সংবন্ধন বা বিএনএফ। আর এই পুরো সিম্ফনির মূল যন্ত্রী বা শিল্পী হল নাইট্রোজেনেজ নামের একটি এনজাইম, যা এই রূপান্তরের কাজটা করে। এই নাইট্রোজেন সংবন্ধনের অর্কেস্ট্রায় বেশ কয়েক ধরনের অণুজীব আছে। যেমন ধরুন, শিম গাছের মূলে গুটি তৈরি করে থাকা রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, আবার মাটিতে মুক্তভাবে থাকা অ্যাজোটোব্যাক্টার, এমনকি ধানক্ষেতের পানিতে ভাসা অ্যাজোলা ফার্নো এই দলের সদস্য। এখানে একটা দারুণ ব্যাপার আছে। এই যে শিম গাছের মূলে গুটি তৈরি হয়, একটা সুস্থ গুটিকে যদি কাটা যায় তাহলে তার ভেতরটা হালকা গোলাপি রঙের দেখায়, কারণ লেগ হিমোগ্লোবিন নামের একটি অণু এই সংবেদনশীল প্রক্রিয়াটিকে অক্সিজেন থেকে বাঁচিয়ে রাখে। প্রকৃতির ইঞ্জিনিয়ারিংটা একবার ভাবুন। বেশ, নাইট্রোজেন তো মাটিতে আসলো, কিন্তু এরপর কি হয়? মাটির ভেতরে প্রাপ্যতা আর সঞ্চয়ের মধ্যে একটা দারুণ টানাপোড়েনের খেলা চলতে থাকে। চলুন এই খেলাটাই একটু দেখি। এখানে আসলে দুটো উল্টো প্রক্রিয়া একসাথে কাজ করে। একদিকে আছে খনিজকরণ, যেখানে অণুজীবরা মরা জৈব পদার্থ ভেঙে গাছের জন্য পুষ্টি বা নাইট্রোজেন মুক্ত করে, আর অন্যদিকে আছে আবদ্ধকরণ, যেখানে অণুজীবরা নিজেরাই মাটি থেকে নাইট্রোজেন শুষে নিয়ে নিজেদের দেহে জমিয়ে রাখে। এই আবদ্ধকরণের একটা বাস্তব প্রভাব কিন্তু বিশাল। যেমন এই তথ্যটা দেখুন, উচ্চ কার্বনযুক্ত ধানের খড় যদি সরাসরি মাটিতে মেশানো হয়, তাহলে গাছের জন্য নাইট্রোজেনের প্রাপ্যতা প্রায় 40% কমে যেতে পারে। কারণ অণুজীবরা তখন সে খড় পচানোর জন্য মাটি থেকে সব নাইট্রোজেন নিজেরাই নিয়ে নেয়। এতক্ষণ তো আমরা প্রকৃতির সুন্দর সিম্ফনি শুনছিলাম, কিন্তু মাঝে মাঝে এই সুর কেটে যায়। যখন এই প্রাকৃতিক চক্রটা নানা কারণে ব্যাহত হয়, তখন এটা দূষণ আর অপচয়ের কারণ হয়ে দাঁড়ায়। মাটি থেকে নাইট্রোজেন মূলত দুটো উপায়ে হারিয়ে যায়, বা বলা ভালো লিক হয়ে যায়। নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় এটা নাইট্রেটে পরিণত হয়, যা খুব সহজে পানির সাথে মিশে মাটির অনেক গভীরে চলে যায়। আর ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় এটা আবার গ্যাসে পরিণত হয়ে সোজা বায়ুমণ্ডলে উধাও হয়ে যায়। আর এই ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ার সবচেয়ে বিপজ্জনক দিকটা হল নাইট্রাস অক্সাইড গ্যাস তৈরি হওয়া। এটাই আমাদের প্রকৃতির সিম্ফনির সেই বেসুরো নোট, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। জলবায়ুর জন্য এটা কতটা ক্ষতিনাক এই চার্টটাই দেখুন। নাইট্রাস অক্সাইড কার্বন ডাই অক্সাইডের চেয়ে প্রায় ৩০০ গুণ বেশি তাপ ধরে রাখতে পারে। তার মানে এটা একটা সাংঘাতিক শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। তাহলে মূল সমস্যাটা কতটা বড়? বিশ্বজুড়ে জমিতে যে পরিমাণ নাইট্রোজেন সার প্রয়োগ করা হয়, তার অর্ধেকেরও কম আসলে ফসল ব্যবহার করতে পারে। বাকি পুরো নাইট্রোজেনটাই পরিবেশে অপচয় হয়ে যায়, যা একদিকে অর্থনৈতিক ক্ষতি, অন্যদিকে মারাত্মক দূষণের কারণ। তবে আশার কথা হল, এই বেসুরো চক্রটাকে আবার সুরে ফেরানোর জন্য আধুনিক বিজ্ঞানের কাছে অনেক কৌশল আছে। চলুন এমন কিছু সমাধান দেখি যা আমাদের এই পৃথিবীকে নিরাপদ রাখতে পারে। নাইট্রোজেন ব্যবহারের দক্ষতা বাড়ানোর জন্য একটা দারুণ টুলকিট আছে। যেমন ফসলের যখন যতটা দরকার ঠিক তখনই সার দেওয়া, নাইট্রিফিকেশন ইনহিবিটর ব্যবহার করে নাইট্রোজেনের অপচয় কমানো, বা নিম কোটেড ইউরিয়ার মতো উন্নত প্রযুক্তির সার ব্যবহার করা। আর এই স্মার্ট পদ্ধতিগুলো ঠিকমতো ব্যবহার করলে কি হবে? ফলাফলটা কিন্তু অসাধারণ।
এর মাধ্যমে নাইট্রোজেনের অপচয় যেমন ২০ থেকে ৩০% কমানো সম্ভব, তেমনি গ্রিনহাউস গ্যাস নির্গমনও প্রায় ৪০% পর্যন্ত কমানো যায়। শেষ পর্যন্ত জীবনের মূল উপাদান এই নাইট্রোজেন আমাদের জন্য আশীর্বাদ হয়ে থাকবে নাকি দূষণের কারণ হয়ে দাঁড়াবে, সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই হাতে। আমরা এই গুরুত্বপূর্ণ চক্রটিকে কতটা যত্ন নিয়ে পরিচালনা করি তার উপরেই সবকিছু নির্ভর করছে।